ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করছি। আজ আমি তোমাদের প্রথম পত্রের রাজনৈতিক তথ্য বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা অবশ্যই আমাদের আলোচনার বিষয়টা হবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কতটুকু, কোন কোন দিক নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে সে দিকে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই জেনে থাকবে, কোনো বিষয় অনির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করে না, প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা সাবজেক্টই একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করে বা একটা নির্দিষ্ট পরিধি থাকে। তো এর প্রেক্ষিতে আমাদের আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা, এই আলোচনার পরিধিটাও নির্দিষ্ট অবশ্যই। তো রাষ্ট্রবিজ্ঞানের গতানুগতিক যে বিষয়বস্তু, একসময়ে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করবে। প্রাথমিকভাবে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করতো, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের শ্রেণী বিভাগ, রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের কার্যাবলী ইত্যাদি। কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান আর এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেহেতু বর্তমান বিশ্ব রাজনীতিতে রাষ্ট্রবিজ্ঞান অন্তর্ভুক্ত এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা ব্যাপক ও বিস্তৃত, তাই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, আলোচনার পরিধি ও সংক্ষিপ্ত হচ্ছে না, নয়। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের সাথে সরকারকে নিয়ে বিস্তারিত আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বর্তমানে রাষ্ট্রের পাশাপাশি সরকার নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের সাথে সরকারের সংশ্লিষ্টতা, রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক কিরূপ, সরকারের গঠন কেমন হওয়া উচিত, সরকারের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যাবলী, এগুলোর উৎপত্তি, বিকাশ, এগুলোর শ্রেণী বিভাগ, রাষ্ট্র সরকারের সাথীবন্ধন ইত্যাদি বিষয় নিয়ে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। আমরা অবশ্যই জানি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র হল সরকারের পরিচালনার একটি বিষয়। অর্থাৎ সরকার হল রাষ্ট্রের প্রধান নিয়ামক বা পরিচালক। এই হিসেবে যেহেতু সরকার রাষ্ট্রের প্রধান পরিচালক, নিয়ামক, রাষ্ট্রকে সরকার নিয়ন্ত্রণ করে পরিচালনা করে এবং রাষ্ট্র এবং সরকারের মধ্যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাই বর্তমানে রাষ্ট্রের আলোচনার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান সরকারকে আলোচনার সংশ্লিষ্ট রেখেছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল, গুরুত্বপূর্ণ পরিধি হল রাষ্ট্র সরকার। আমরা আরো জানতে পারি, সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেহেতু রাষ্ট্রের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে সরকারের প্রয়োজন হয়। অর্থাৎ সরকারকে যে রাষ্ট্র তার কার্যাবলী সম্পাদন করে বাস্তবায়ন করে থাকে। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সরকারও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং
রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার যে বিষয় সেটা হলো রাষ্ট্রচিন্তা। তোমরা অবশ্যই থাকবে রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শন। তোমরা অবশ্যই থাকবে প্রাচীনকালে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র দার্শনিক শুধু রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতেন। রাষ্ট্রের উৎপত্তি কোথা থেকে হলো, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো, রাষ্ট্রের গঠনটা কেমন হবে, কিরূপ হওয়া উচিত, রাষ্ট্রের কর্মধার কে হবে, রাষ্ট্রের নিয়ামক পরিচালক কে হবে, তার যোগ্যতা কি হবে, তাকে কোন আদর্শ হতে হবে, তাকে কোন আদর্শ অনুসরণ করতে হবে, সেদিকে বিভিন্ন প্রাচীন দার্শনিক চিন্তা করতেন। যেমন আমরা অবশ্যই জানি বিভিন্ন রাষ্ট্র দার্শনিকের নাম আমরা জানি, তোমরাও জেনে থাকবে। যেমন প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, ম্যাকিয়াভেলি, রাষ্ট্রবিজ্ঞানী জন লক, হবস, রুসো, জন স্টুয়ার্ট মিল, এস্টিকোলারেস, সেন্ট টমাস অ্যাকুইনাস প্রমুখ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতেন। আর বর্তমানে তাদের এই রাষ্ট্র দর্শনগুলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়েছে। আমরা তাদের এই আলোচনাগুলো এখন আমাদের বিভিন্ন ক্লাসে পাঠ্য বিষয় হিসেবে আমরা অধ্যয়ন করে থাকি। তারপরে যে আলোচনার যে পরিধিটা সেটা হলো রাজনৈতিক তত্ত্ব। রাষ্ট্রীয় আদর্শ, সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ে মানুষের বিভিন্ন চিন্তাধারা, এগুলো হলো মূলত রাজনৈতিক তত্ত্বের অন্তর্ভুক্ত। আমি আরো ক্লিয়ার করে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষিতে সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, রাজনীতি, সমাজ ব্যবস্থা, জাতীয়তা, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, উদারতাবাদ, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু এবং এগুলো রাজনৈতিক তত্ত্ব হিসেবে বিবেচিত। কেননা এসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে দেখতে পাই, আমরা বিভিন্ন লেখালেখিতে আমরা দেখতে পাই। যেমন আইন, স্বাধীনতা, সাম্য, জাতীয়তাবাদ, উদারতাবাদ, এগুলো নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন রাজনৈতিক বিজ্ঞানী তাদের নিজস্ব মতামত, চিন্তাধারা প্রদান করে থাকে। সুতরাং এগুলো রাজনৈতিক তত্ত্ব হিসেবে বিবেচিত এবং রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তারপরে আসি রাজনৈতিক বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। রাজনৈতিক বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান রাজনৈতিক বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানগুলো যেমন সরকার, সংবিধান, রাজনৈতিক দল, নির্বাচক মণ্ডলী, আমলাতান্ত্রিক গোষ্ঠী, ছাত্র সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ, রাষ্ট্রের প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ইত্যাদি রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
এবং এগুলো গঠন প্রকৃতি উৎস কার্যাবলী শ্রেণী বিভাগ ইত্যাদি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে থাকে। আমরা এগুলো আলোচনা করে থাকি। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো রাজনৈতিক গঠনাবলী ও এগুলোর মূল্যবোধ। রাজনৈতিক ঘটনাবলী ও মূল্যবোধ। আমরা বর্তমান বিজ্ঞানের যুগে আমরা খুব সহজে জানতে পাই, আমরা খুব সহজে বুঝতে পাই যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অহরহ প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী ঘটছে, বিভিন্ন ভালো ঘটনা ঘটছে, খারাপ ঘটনা ঘটতেছে, এগুলো আমরা দেখতে পাই। আমরা এগুলো বিচার বিশ্লেষণ করি, বিচার বিশ্লেষণ করে আমরা এগুলো কোনগুলো খারাপ কোনগুলো ভালো এগুলো আমরা নির্ধারণ করে থাকি এবং এগুলো মূল্যায়ন করে থাকি। আর এগুলো মূল্যায়ন করতে হলে মূল্যবোধ আমরা যেগুলো ভালো দেখতে পাই, ভালো শুনি, এই ভালো রাজনীতি ঘটনাগুলোকে আমরা অনুসরণ করি, এগুলোকে আমরা সমর্থন দিয়ে থাকি। আমরা বিভিন্নভাবে আমাদের মতামত প্রদান করে আমরা সহযোগিতা করে থাকি। আমরা পত্রিকা বা বিভিন্ন মিডিয়ায় লেখার মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা এগুলোকে সমর্থন করে থাকি। আর যেগুলো রাষ্ট্রের জন্য প্রভাবকর নয়, ক্ষতিকর, আন্তর্জাতিক অঙ্গনে যেগুলো ক্ষতিকর, আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি নিরাপত্তা বজায় রাখার জন্য যেগুলো প্রতিকূলে অনুকূলে নয়, এগুলোকে আমরা বিনয় করি, অস্বীকার করে নেই, আমরা এগুলোকে সাড়া দিই না। এগুলো হলো পরবর্তীতে এগুলো রাজনৈতিক বিভিন্ন দিক থেকে এগুলো বিতাড়িত হয়, অথবা কোনো কোনো ভালো ভালোগুলো যুক্ত হয়। আর এগুলোই হলো রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয়। তারপরে আসি আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় সেটা হলো রাজনৈতিক আচরণ। রাজনৈতিক আচরণ তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, রাজনৈতিক আচরণ দিয়ে রাষ্ট্রের বা সমাজের লোকজনকে আকৃষ্ট করা যায়, তাদেরকে রাষ্ট্রের অনুকূলে আনা যায়, রাখা যায়, অথবা রাষ্ট্র থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়। এর মানে রাষ্ট্র থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া যায় মানে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয় না। রাজনৈতিক আচরণ একই রাষ্ট্রের রাজনৈতিক আচরণ যখন জনগণের কল্যাণে আসে, জনগণের পক্ষে আসে, রাষ্ট্রের পক্ষে আসে, একটি রাষ্ট্রের রাজনৈতিক আচরণ দিয়ে যখন রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হয়, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয়, বহিঃশক্তির আক্রমণ থেকে রাষ্ট্রকে নিজের দেশকে রক্ষা করা যায়, তখনই জনগণ রাষ্ট্রের পক্ষে সাপোর্ট দিয়ে থাকে, রাষ্ট্রের প্রতি তাদের একটি বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। আর যখন রাজনৈতিক আচরণ রাষ্ট্রের পক্ষে থাকে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন ওই বাধ্য হয়ে ওই রাষ্ট্রের জনগণ রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রতি তাদের যে বিশ্বাস, তাদের যে মন মানসিকতা, ভালো মানসিকতা ছিল, সেগুলো পরিবর্তন হয়ে যায়। তাদের যে রাষ্ট্রের প্রতি যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল বা থাকে, এগুলো দূর হয়ে যায়, তাদের মন থেকে চলে যায়, রাষ্ট্রের প্রতি তাদের আর বিশ্বাস থাকে না। সুতরাং রাজনৈতিক আচরণটা আমাদের খেয়াল রাখতে হবে। রাজনৈতিক আচরণটা হবে রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের অনুকূলে, গণতন্ত্রের প্রতিকূলে যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে সেদিক আলোচনা করিয়ে দিয়ে থাকে। তারপরে আসি আমরা যে বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, সেটা হলো আইনানুগ প্রক্রিয়া।
তোমরা মনে রাখবে এবং তোমরা ইউনিট ক্লাসের স্টুডেন্ট, তোমরা অবশ্যই সে বিষয়ে বোধগম্য যে প্রাচীনকাল থেকে একদম প্রাকৃতিক যুগ এরপর প্রাচীনকাল থেকে বর্তমান অবধি প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ, প্রতিটি রাষ্ট্র একটি আইনের মধ্যে অর্থাৎ আইনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। তাদের জীবন আচরণ, জীবন পদ্ধতি নির্দিষ্ট আইনের মধ্যে থাকে, নির্দিষ্ট আইনের দ্বারা পরিচালিত হয়। এই আইনের দ্বারা পরিচালনা করার জন্য রাষ্ট্রবিজ্ঞান কোথায়, কখন, কিভাবে কোন আইন প্রয়োগ করতে হয়, কিভাবে আইন প্রয়োগ করতে হবে, আইন কিভাবে মানতে হবে, কার জন্য আইন মানা দরকার, কে আইন প্রয়োগ করবে, কে আইন মানবে, আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্র এবং জনগণের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত, এইসব বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞান। এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানের নির্দেশিত আইন অনুযায়ী আমরা রাষ্ট্রীয় জীবনযাপন করি এবং আমাদেরকে রাষ্ট্রীয় জীবনযাপন এভাবেই করতে হবে। কেননা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আমরা আগে বলেছিলাম একটি বিষয়বস্তু রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রচিন্তা। ওই বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রের জন্য অনেক আইন নির্বাচন করে দিয়েছে। এই আইন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, জীবন আচরণ সম্পন্ন করে থাকি। এভাবে রাষ্ট্রবিজ্ঞান তাছাড়া আরো অনেক বিষয়ে আলোচনা করে থাকি, যেমন নির্বাহী প্রক্রিয়া, বিচার বিভাগীয় প্রক্রিয়া, প্রশাসনিক সংগঠন বা লক্ষ্য প্রশাসন, তারপরে রাজনৈতিক উন্নয়ন, এগুলো ধারণা রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে দিয়ে থাকে। এগুলো এইসব ক্ষেত্রে কীভাবে উন্নয়ন করতে হবে, অর্থাৎ রাজনৈতিক উন্নয়ন করার জন্য কীভাবে পরিচালনা করতে হয়, কে পরিচালনা করবে, কে দেবে, রাজনৈতিক ক্ষমতা যারা ভোগ করবে, ক্ষমতা কীভাবে বন্টন করতে হবে, রাজনৈতিক ক্ষমতা কীভাবে বন্টন করতে হবে, কোথায় বন্টন করতে হবে, কার মাধ্যমে বন্টন করতে হবে, কীভাবে বন্টন করতে হবে, এগুলো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপরে আসে যে বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে সেটা হলো দ্বন্দ্ব ও মতানৈক্য। প্রাচীনকাল থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য রয়েছে বিদ্যমান। এখনো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে, রাজনীতিকদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব রয়েছে, মতানৈক্য রয়েছে। যেমন আমরা বলতে পারি, মতানৈক্যের একটি উদাহরণ আমরা বলতে পারি বর্তমানে সুশাসন এর সংজ্ঞা, সুশাসন সম্পর্কে এখনো স্পষ্ট কোনো মতামত আসেনি। অর্থাৎ সুশাসনের সংজ্ঞাটা কেমন হবে, কি হওয়া উচিত, কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, সে বিষয়ে অনেকের মধ্যে এখনো মতামত রয়েছে, সুস্পষ্ট কোনো মতামত আসেনি। সকলের মধ্যে মতামত রয়েছে। দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রকৃতি, সামাজিক বিভিন্ন জটিলতা, রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক উত্থান-পতন, বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক সম্পর্ক, এসব ক্ষেত্রে বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতামত রয়েছে, মত পার্থক্য রয়েছে, একমতে আসতে পারেনি। আন্তর্জাতিকভাবে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হবে, কতটুকু সম্পর্ক স্থাপন করতে হবে, পররাষ্ট্রনীতি, কূটনৈতিকতা ইত্যাদি বিষয়ে অনেক রাজনীতিবিদদের মধ্যে বা রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এখন মতানৈক্য রয়েছে। এগুলো নিরসন করা আমাদের কাজ এবং রাষ্ট্রবিজ্ঞান এই সব বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকে। তারপরে তুলনামূলক রাজনীতি, একটি দেশে আমরা দেখতে পাই বিভিন্ন দেশের রাজনীতি তুলনামূলক রাজনীতি বর্তমানে রাজনীতি বিজ্ঞানে তুলনামূলক
রাজনীতি হলো বর্তমান রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়। তৃণমূল রাজনীতি আমরা অবশ্যই দেখতে পাই বর্তমান বিশ্বে একটি দেশের রাজনীতির সাথে অন্য দেশের রাজনীতির কোনো মিল নেই, সম্পূর্ণ অংশে নয়। কোনো কোনো দিক দিয়ে একটি দিক দিয়ে অথবা দুটি দিক দিয়ে অথবা আংশিকভাবে অথবা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একটি দেশের রাজনীতির সাথে অন্য দেশের রাজনীতির কোনো মিল নেই। যেমন যুক্তরাজ্যের তার রাজনীতি যেরকম পরিচালিত, যুক্তরাজ্যের যেমন রাজনীতি যেরকম আমাদের বাংলাদেশের রাজনীতি নয়, আমাদের রাজনীতির ধরন অন্যরকম। আবার দেখা যায় চীনের রাজনীতি একরকম, ভারতের রাজনীতি অন্যরকম। এইভাবে বর্তমান রাজনীতি বিজ্ঞান সকল বিশ্বের সকল দেশে রাজনীতিকে মোটামুটিভাবে এই পার্থক্য বা ডিফারেন্সগুলো নিরসন করে মোটামুটিভাবে একই নীতিতে আনার জন্য গুরুত্বপূর্ণভাবে সচেষ্টতার সাথে কাজ করছে। তারপরে আসি আমরা আরেকটি বিষয়, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক। বর্তমান রাজনীতি বিজ্ঞান এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দিচ্ছে, যা রাজনীতি বিজ্ঞানের বর্তমান গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসেবে স্থান দখল করে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বের প্রতিটি রাষ্ট্র যেন এক রাষ্ট্র যেন অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে বা বিনিময়ের ক্ষেত্রে, যোগাযোগ রক্ষার ক্ষেত্রে, বিভিন্ন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতিতে, কূটনীতির ক্ষেত্রে, আমলাতান্ত্রিক ক্ষেত্রে বিভিন্নভাবে যেন আন্তর্জাতিক সম্পর্ক গভীরভাবে সৃষ্টি হয়। একটি রাষ্ট্র যেন অন্য একটি রাষ্ট্রের সাথে গভীর এইসব ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপন করতে পারে, সেই দিক নির্দেশনা প্রদান করত রাজনীতি বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বিভিন্নভাবে আলোচনা করে থাকে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কটা বর্তমানে রাজনীতি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তো আজকে আমরা প্রথম ক্লাসে জানতে পারলাম রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা পরিধি। তোমরা আশা রাখি অবশ্যই এই মহামারীতে প্রাকৃতিক দুর্যোগের সময় অন্তত আমাদের এই অনলাইন ক্লাসে থাকবে, আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকবে। আমরা নিয়মিতই তোমাদের জন্য ক্লাসগুলো দিয়ে যাব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।